প্রাচীন বাংলার ইতিহাস শুনলেই কেমন যেন রাজা বাদশাদের কথাই মনে আসে, তাই না? বিশাল বিশাল সাম্রাজ্য, শক্তিশালী সব শাসক। কিন্তু গল্পটা কি শুধু এটুকুই? চলুন তো আজ একটু গভীরে গিয়ে দেখি। এই যেমন ধরুন পাল সাম্রাজ্যের কথা আমরা তো বইপত্রে পড়েইছি, তাই না? একটা স্থিতিশীল শাসন ব্যবস্থা, শিল্প সাহিত্যের এক স্বর্ণযুগ। বলা যায় বাংলার ইতিহাসে একটা নতুন দিগন্ত খুলে দিয়েছিল। এরপর আসলো সেন বংশ। পালদের পর তারাও কিন্তু এই অঞ্চলের অনেকটা জুড়ে তাদের শাসন ছড়িয়ে দিয়েছিল, আর তাদের সময়ে বাংলার সংস্কৃতিতে যোগ হয় নতুন মাত্রা। সেনদেরও আগে যদি যাই তাহলে দেখতে পাব গুপ্ত সাম্রাজ্যের বিশাল প্রভাব। সে সময়টা তো ছিল শিল্প, সাহিত্য, বিজ্ঞানের এক কথায় একটা কেন্দ্রবিন্দু। আর এই তালিকা সে তো চলতেই থাকে। একের পর এক সাম্রাজ্য, রাজবংশ, রাজা সবাই মিলে এই ভূখণ্ডকে আজকের রূপ দিয়েছে। কিন্তু একটা প্রশ্ন থেকে যায়, তাই না? শুধু এই রাজা বাদশাদের লম্বা তালিকাটাই কি পুরো ইতিহাস? সত্যি বলতে যখনই এই প্রশ্নটা মাথায় আসে তখনই মনে হয়, আরে এই গল্পের তো অনেক কিছুই হয়তো আড়ালে রয়ে গেছে। ঠিক এই ব্যাপারটাই তুলে ধরেছেন ইতিহাসবিদ ইরিন আক্তার। তার একটা কথা আছে, উনি বলছেন যে যখনই শাসকদের আর তাদের শাসনকাল নিয়ে ইতিহাস লেখা হয়েছে তখন নারী সমাজের ইতিহাসটা অনেকটাই চাপা পড়ে গেছে। এটা কিন্তু আমাদের ইতিহাসের একটা বিরাট ফাঁক, একটা শূন্যস্থান। তো চলুন এবার একটু সেই ইতিহাসের অলিখিত অধ্যায়গুলোই ঢুমারা যাক। দেখি না পর্দার আড়ালে থাকা সাধারণ মানুষগুলোর গল্পটা আসলে কেমন ছিল। আচ্ছা, এই যে ইতিহাসের পাতাগুলো হারিয়ে গেল, এর কারণটা কি? দেখুন, সমাজটা ছিল পুরোপুরি পুরুষতান্ত্রিক, নারীদের ভূমিকা ছিল বেশ সীমিত। আর ইতিহাসটা কারা লিখছিলেন? মূলত পুরুষরাই। তাদের লেখায় গুরুত্ব পেত কি? যুদ্ধ, রাজনীতি, সাম্রাজ্য বিস্তার, এই সব বড় বড় ঘটনা। এখন নারীরা তো সরাসরি শাসক, যোদ্ধা বা পুরোহিত ছিলেন না, তাই স্বাভাবিকভাবেই প্রাতিষ্ঠানিক ইতিহাসে তাদের কথা সেভাবে আসেনি। তাহলে প্রশ্ন হল, আসল গল্পটা পাবোটা কোথায়? এর জন্য আমাদের একটু ডিটেকটিভের মতো হতে হবে। মানে লেখা ইতিহাসের বাইরে গিয়ে সূত্র খুঁজতে হবে। কোথায়? ওই যে প্রাচীন শিল্পকর্মে, বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শনের মধ্যে। এই যেমন ধরুন এই পোড়ামাটির ফলকটা, কি সুন্দর তাই না? এখানে খোদাই করা এই যে চুলের খোপাটা, এটা দেখেই কিন্তু আমরা সে সময়ের মানুষের সাজসজ্জা, তাদের রুচিবোধ নিয়ে একটা দারুণ আইডিয়া পেয়ে যাই। এই যে প্রত্নতত্ত্ব বা পুরনো সাহিত্য থেকে পাওয়া ছোট ছোট সূত্রগুলো, এগুলোকে যখন একটার সাথে আরেকটা মেলানো হয় তখনই কিন্তু সেই সময়ের দৈনন্দিন জীবনের একটা জীবন্ত ছবি ফুটে ওঠে। যেমন ধরুন, নারীদের মূল পোশাক ছিল শাড়ি, চোখে কাজল, পায়ে আলতা, ঠোঁটে লাক্ষা, এগুলো ছিল খুব কমন। আবার দেখুন, সমাজের একটা চিত্রও পাওয়া যায়। ধনী নারীরা পরতেন মুক্তা বাহিরে, আর সাধারণ ঘরের নারীরা হয়তো নিজেদের সাজাতেন শাঁখ দিয়ে বা ফুলের মালা দিয়ে। তার মানে এই শিল্পকর্মগুলো কিন্তু শুধু সাজগোজের জিনিস ছিল না, এগুলো আসলে ছিল আত্মপ্রকাশের একটা মাধ্যম, একটা সমৃদ্ধ সংস্কৃতির চিহ্ন। এটা থেকে পরিষ্কার বোঝা যায় সে সময়ের মানুষের জীবনে সৌন্দর্যের, নান্দনিকতার কতটা জায়গা ছিল। আচ্ছা, দেখা তো অনেক হলো। চলুন এবার আরেকটা দারুণ সূত্রের দিকে যাই। তবে এবার আর দেখব না, এবার আমরা শুনব লোকসঙ্গীত। এটা আসলে কি? এটা হলো একেবারে সাধারণ মানুষের মনের কথা। এর মধ্যে কোনো কঠিন নিয়মকানুন বা ব্যাকরণের প্যাচ নেই। এটা হলো মানুষের প্রতিদিনের জীবনের যে আনন্দ, যে কষ্ট, তারই একটা স্বতঃস্ফূর্ত প্রকাশ। আর লোকসঙ্গীতের সবচেয়ে মজার ব্যাপার হলো এর বৈচিত্র্য। বাউল, ভাওয়াইয়া, ভাটিয়ালি, কত রকম। প্রত্যেকটা গান এক একটা অঞ্চলের নিজস্ব সংস্কৃতির কথা বলে। এখান থেকেই বোঝা যায় যে ওই বড় বড় সাম্রাজ্যের কাহিনীর আড়ালেও বাংলার আনাচে কানাচে কত রকমের সাংস্কৃতিক ধারা বহমান ছিল। তাহলে পুরো ব্যাপারটা কি দাঁড়ালো এইটাই যে যখন আমরা ওই বইয়ে লেখা ইতিহাসের সাথে এই শিল্পকর্ম বা লোকসঙ্গীতের মতো সূত্রগুলোকে এক করি, ঠিক তখনই কিন্তু প্রাচীন বাংলার একটা অনেক বেশি সম্পূর্ণ, একটা সত্যিকারের সমৃদ্ধ ছবি আমাদের সামনে চলে আসে। মানে আমরা তখন শুধু রাজা, যুদ্ধ আর রাজনীতির গণ্ডিতে আটকে থাকি না। আমরা সেখান থেকে বেরিয়ে এসে একটা অন্য জগতের খোঁজ পাই। সেই জগতে কারা আছে? আছে নারী, আছে গান বাজনা,
উৎসব, শিল্প, আছে সাধারণ মানুষের প্রতিদিনের জীবন। একদিকে যেমন বইয়ের ইতিহাস, অন্যদিকে ঠিক তেমনি লুকিয়ে থাকা মানুষের মানবিক গল্প। আর সত্যি বলতে এটাই সবচেয়ে জরুরি, কারণ রাজা বাদশাহ আর যুদ্ধের ইতিহাসের বাইরে তাকালেই কিন্তু আমরা একটা পুরো সভ্যতার জীবন্ত রূপ দেখতে পাই, আর এটা আমাদের অতীতকে আরও কাছ থেকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করে। সবশেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, আমাদের নিজেদের সময়ের জন্য। আমাদের নিজেদের সংস্কৃতিতেও তো এমন কত লুকানো গল্প আছে, তাই না? যা হয়তো উন্মোচিত হওয়ার অপেক্ষায় আছে। ভাবার মতো একটা ব্যাপার, তাই না?